আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। শুরুতে আমরা আল্লাহ তাআলার একটি নসিহা যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজরের প্রথম দিকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমুন। আলিফ লাম রা এগুলো আল্লাহর কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এমন এক সময় আসা বিচিত্র নয় যখন আজ যারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে তারা অনুশোচনা করবে এবং বলবে, হায় যদি আমরা আনুগত্যের শির নত করে দিতাম। পৃথিবীর আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সে গত শতাব্দীর দিকে তাকাইলে দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে মানবতার যে হাহাকার, করুণ আর্তনাদ, যুদ্ধ বিগ্রহে, বিশেষ করে ফিলিস্তিন, আফগানিস্তানের উপর বারবার পরাশক্তিগুলি আক্রমণ করেছে, কিন্তু তারা কোরআনের ধারক বাহক হিসাবে বিশ্ববাসীর সামনে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করেছেন। বর্তমানে আফগানিস্তান বিশ্বের বুকে ডলারের বিপরীতে তাদের যে অর্থ, তারা আধিপত্য বিস্তার করছে এবং দিন দিন উন্নত হচ্ছে, এবং শাসক গোষ্ঠী তারা যে ন্যায় নীতি পরায়ণ, তাদের লাইফস্টাইল, তারা বিলাস বেসন ত্যাগ করে অত্যন্ত সাদা সহজ সরল জীবনযাপন করেন, সেগুলি আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতেছি। তবে এই পরিস্থিতিতে পাকিস্তান, বাংলাদেশ এবং সৌদি আরবের কূটনীতিক সম্পর্কের দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, খুব বেশি দিন আগের কথা নয়, দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজনজনিত অশান্তি এবং হানাহানি এবং খাইবার পখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তে ভারতীয়দের ট্রেনিংপ্রাপ্ত পঞ্চম বাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। ভারতকে তুষ্ট করার জন্য আমেরিকা, দীর্ঘদিনের মিত্র, পাকিস্তানকে শুধুমাত্র পরিত্যাগই করেনি, বরং একদিকে পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করা এবং অন্যদিকে পাকিস্তানের চিরশত্রু ভারতকে কারিগরি এবং প্রযুক্তিগতভাবে সাহায্য করে পাকিস্তানকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিল ভারত, ইসরায়েল ও পশ্চিমা শক্তিসমূহ মিলে। এমন প্রতিকূল পরিবেশে গত বছরের অর্থাৎ 2024 সালের 4 মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই, পাঞ্জাবের 3বারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের মুসলিম লীগ পরিকল্পনায় পাকিস্তান পিপলস পার্টির সাথে কোয়ালিশন করে সরকার গঠন করে। তবে পিপলস পার্টি কোয়ালিশনে থাকলেও কোনো পদ গ্রহণ করেনি। এমনই একটি পরিস্থিতিতে সরকার গঠন করে মাত্র 1 বছর 8 মাসের মধ্যে শাহবাজের সরকার আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এবং দক্ষতা দেখিয়েছে। মুসলিম লীগ সরকারের এই অভূতপূর্ব সাফল্যে তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল ওসিম মনির, যে আমেরিকা পদে পদে পাকিস্তানকে নাজেহাল করেছে, যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগেও ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিগরি দোস্ত। সেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্পূর্ণ ঘুরে যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব রকম প্রোটোকল ভেঙে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মনিরকে হোয়াইট হাউসে ডেকে নেন। তার সাথে বৈঠকে প্রাথমিকভাবে নির্ধারিত ছিল 1 ঘন্টার সময়, কিন্তু দেখা গেল সেই বৈঠক রূপান্তরিত হয়েছে মধ্যাহ্নভোজে। আর আমেরিকার সিভিলিয়ান নেতা এবং পাকিস্তানের সামরিক নেতা তাদের আলোচনায় এত গভীরভাবে মগ্ন ছিলেন যে
কোনো দিক দিয়ে নির্ধারিত 1 ঘন্টা সময় পার হয়েছে সেটি তারা টেরও পাননি। 2 ঘন্টা পর তাদের বৈঠক শেষ হয় এবং বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হন অসীম মনির। পাকিস্তানের আমেরিকার সাথে যতই ঘনিষ্ঠ হয় ভারত ততই আমেরিকা থেকে দূরে সরে যেতে থাকে। ট্রাম্প যখন প্রথম দফা নির্বাচন করে তখন আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভেঙে ট্রাম্পের নির্বাচনী জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা করেন এবং মার্কিনীদের ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সেই ট্রাম্প এবার নরেন্দ্র মোদীকে বলেছেন যে মোদির চেহারায় নাকি একটি খুনির ভাব রয়েছে। আসলেই সত্য। মোদি গুজরাটে 90-র দশকে যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, মুসলিমদেরকে যেভাবে হত্যা করেছিল, সেটা বর্ণনাতীত। আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের ফলে গত বসন্তে পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও IMF থেকে 24তম ঋণ পেয়েছে। এর সাথে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন যে পাকিস্তান হয়তো এই ঋণ পাবে না, ফলে পাকিস্তান একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে পাকিস্তান ওই ঋণ ঠিকই পেয়েছে এবং ভবিষ্যতে আরও ঋণ পাওয়ার আশ্বাস পেয়েছে। শাহবাজ সরকারের দ্বিতীয় সাফল্য হলো সৌদি আরবের সাথে কূটনীতিক স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর। এই চুক্তি মোতাবেক এক দেশের বিরুদ্ধে কোনো বিদেশি আক্রমণ চুক্তিবদ্ধ অপর দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে এবং অপর দেশ আক্রান্ত হলে দেশের সহযোগিতা এগিয়ে আসবে। ব্যাপারটা আরও পরিষ্কার করে এভাবে বলা যায় যে সৌদি আরবের উপর অন্য কোনো রাষ্ট্রের আক্রমণ পাকিস্তানের উপর আক্রমণ বলে গণ্য হবে। সেক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের সাহায্যে এগিয়ে আসবে। এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পটভূমি ছিল কাতারে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা। উল্লেখ করা যেতে পারে যে কাতারে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কাতার ভেবেছিল তার বিপদের দিনে আমেরিকা তার সাহায্যে এগিয়ে আসবে, কিন্তু ইসরায়েলি হামলার পর আমেরিকা কাতারের সাহায্যে এগিয়ে আসেনি। শুধু তাই নয়, আমেরিকা ইসরায়েলের এই হামলার নিন্দাও করেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে কাতারে ইসরায়েলের এই সামরিক হামলা এবং আমেরিকার নির্লিপ্ততা সৌদি আরবকে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করে। সেই চিন্তা থেকে তারা বিপদের দিনে সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে গণ্য করে পাকিস্তানকে এবং এই গণ্য করার কারণে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসিতে প্রশ্ন করা হয়েছে, পাকিস্তানের সবচেয়ে বড় লাভ কোনটি? আমেরিকাকে পুনরায় বন্ধু হিসেবে পাওয়া নাকি সৌদি আরবের সাথে এই প্রতিরক্ষা চুক্তি? সৌদি আরবের সাথে এই প্রতিরক্ষা চুক্তিতে পাকিস্তানের লাভ কী? ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব কীভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারে? এর উত্তর দিয়েছে একাধিক আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক জার্নালিস্ট। তারা বলেছে পাকিস্তানের কোনো সামরিক সহায়তার প্রয়োজন নেই। তাদের যেটি প্রয়োজন সেটি হলো তাদের অর্থ। সৌদি আরব বিপদের দিনে পাকিস্তানকে তার অর্থভাণ্ডার খুলে দিতে পারে, আর সেই অর্থ দিয়ে পাকিস্তান নিজেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে। ইতিমধ্যেই তারা পাকিস্তানকে মার্কিন ডলার সাহায্য দিয়েছে। আরও $5 বিলিয়ন পাইপলাইনে আছে। আন্তর্জাতিক মহল মনে করেছে সৌদি আরবের বিপুল অর্থ সাহায্যের বিনিময়ে পাকিস্তান কি সৌদি আরবকে নিউক্লিয়ার টেকনোলজি বা পারমাণবিক প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। এ ব্যাপারে হাস্যলেসের মাধ্যমে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উত্তর দেন, বলেছেন, নিউক্লিয়ার টেকনোলজি দিয়ে অ্যাটম বোম বানানো হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। অত লম্বা সময়ের মধ্যে আমরা যাব কেন? প্রয়োজন হলে টাকা দিয়ে পাকিস্তানের কাছ থেকে একটি অ্যাটম বোমা কিনে নেব। এখানে উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানের সাথে সৌদি আরবের সামরিক সখ্য অনেক আগে থেকেই রয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষার জন্য সামরিক সখ্য স্থায়ীভাবে সেখানে মোতায়েন রয়েছে 1-2 হাজার পাকিস্তানি সৈন্য। এমনকি খোদ সৌদি সেনাবাহিনীর যুদ্ধবিদ্যায় দক্ষ করে তোলার জন্য সেখানে নিযুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। সব মিলিয়ে
পাকিস্তান এবং সৌদি আরবের এই চুক্তি একটি অভাবনীয় সাফল্য বলা যেতে পারে এবং এটি ভারতের জন্য একটি থ্রেট, ইসরায়েলের জন্য থ্রেট। অপরদিকে বাংলাদেশ বর্তমান সরকার ঝুঁকছে সেই পাকিস্তান এবং তুরস্কের দিকে, এটিও ভারতের জন্য থ্রেট। আমরা দেশ হিসাবে আমাদের সীমানা ছোট হতে পারে, কিন্তু আমরা অনেক সাহসী জাতি, আমরা জয় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।